এই হচ্ছে ভাস্কর কুমার। মাত্র ৬,০০০ টাকার মাইনে পাওয়া এই ব্যাংক কর্মচারী তার জীবনে চলার পথে কেবল টাকার অভাবে দিন দিন লজ্জিত আর অপমানিত হচ্ছিল। কিন্তু একদিন সে ব্যাংকের এমন এক সিস্টেম আবিষ্কার করে ফেলে যার জন্য মাত্র ২ বছরে সে হয়ে ওঠে প্রায় ১০০ কোটি টাকার মালিক। কিন্তু কি ছিল সে আলাদিনের চেরাগ? এটাই জানতে হাজির হলাম লাকি ভাস্কর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ভাইরে ভাই, এই মুভিটা হচ্ছে এই বছরের সবচেয়ে মাথা নষ্ট করা মুভি, যেটা তোমাকে শেখাবে কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে লাইফে শাইন করা যায়। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করে দিই আজকের মুভির এক্সপ্লেনেশন। সালটা ১৯৯২, স্থান ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বম্বে। এই শহরের এক জিনিয়াস মাস্টারমাইন্ডের সাথে আমাদের পরিচয় হয়, যার নাম ভাস্কর কুমার। দেখে তো বুঝতেই পারছো যে ভাস্কর আর সাধারণ মিডল ক্লাস মানুষের চেয়ে অনেক বেশি আগে। আসলে এই ৯১-৯২ সালটা ছিল এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ সেই সময়টাতেই স্টক এক্সচেঞ্জার হাসমত মেহতা নামের এক ড্রাগ ম্যাজিশিয়ান ছিল। এই হাসমত মেহতা যখন মার্কেটে শেয়ার কিনতো তখন সেটার প্রাইস বেড়ে যেত হুড় হুড় করে, আবার যেই শেয়ার সেল করে দিত সেটার প্রাইস পড়ে যেত টাসের ঘরের মতো করে। তবে আজকের গল্পের কাহিনী কিন্তু এই হাসমত মেহতাকে নিয়ে নয়, কারণ ভাস্কর কুমার এমন একজন ছিল যে হাসমত মেহতার সাথেই শিয়ানে শিয়ানে টক্কর দিয়েছিল। তো সেই গল্পে আজ আমরা জানতে চলেছি। তবে গল্পে ঢোকার আগেই দেখা যায় একদল সিবিআই লোকজন এসে ভাস্করকে ইন্টারভিউ করার জন্য নিয়ে যেতে এসেছে। বুঝতেই পারছো ভাস্করের লেটি মেনে নেওয়ার টাইম এসে গেছে। তো যাই হোক, সিবিআই অফিসার লক্ষ্মণ ভাস্করকে সোজা নিয়ে যায় মাগাদা ব্যাংকের একটি ব্রাঞ্চে, আর সেখানে সবাইকে পুরো ব্যাংক তল্লাশি করার জন্য নির্দেশ দেয়। ও বলে রাখে ভাস্কর কুমার হলো এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তো এখানে সিবিআই রেড দেওয়ার উদ্দেশ্য হলো তাদের কাছে তথ্য আছে যে ভাস্কর ব্যাংক স্ক্যামিং করে প্রচুর টাকা আত্মসাৎ করেছে, তাই তারা ভাস্করের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করতে শুরু করে। তবে যেই না ভাস্কর স্টেটমেন্ট তাদের হাতে আসে তখনই পুরো রুমের সবার চোখ একদম কপাল উঠে যায়, কারণ একজন সাধারণ ব্যাংকারের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে ১০০ কোটি টাকা। এই কাণ্ড দেখে লাক্সমানের যেন বিশ্বাসই হয় না, যার প্রতি মাসে বেতন মাত্র ৩৬,০০০ টাকা, সে কিভাবে মাত্র ২ বছরে এত অ্যামাউন্ট বানিয়ে ফেলছে। মূলত এখান থেকে শুরু হয় তাদের খোঁজ। এবার ভাস্কর কুমার বলতে শুরু করে কিভাবে সে এত টাকা লিগালি মালিক হলো। তো চলো আবারও চলে যায় আরো ৩ বছর আগে, অর্থাৎ ১৯৮৯ সালে। এই হচ্ছে ভাস্কর কুমার, খুবই একনিষ্ঠ একজন ব্যাংক কর্মকর্তা, মাগাদা ব্যাংকের সামান্য একজন ক্যাশিয়ার, যার প্রতি মাসে বেতন মাত্র ৬,০০০ টাকা। তবে ইতিমধ্যে সে ব্যাংক থেকে ৩৬,০০০ টাকার লোন নিয়ে নিজের জীবন কোন রকম পার করছে। কাজে কর্মে ভাস্কর হলো পুরো সুপারম্যান, কেননা প্রতি বছরের শেষে এমপ্লয়ার অব দ্য ইয়ারের ট্রফিটা তার হাতেই ওঠে। চলনে বলনে ভাস্করের ধারের কাছেও কেউ নেই। সে যেমন সাধারণ একজন ব্যক্তি, ঠিক তেমনি ব্যক্তিত্ব অসাধারণ। তার বাড়িতে তার ছোট ভাই জান প্রাণ দিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার ট্রাই করছে, তার ছোট বোনও সুন্দর এক ভবিষ্যতের জন্য লড়াই করছে। ভাস্করের বাবা প্রভাত কুমার ছিলেন ইন্ডিয়ার একজন বড় সিএ, অর্থাৎ চার্ট অ্যাকাউন্টার। তবে সবচেয়ে কাছের বন্ধুর কাছে থেকে ব্যবসায় ধোঁকা খেয়ে তিনি এখন প্যারালাইজ হয়ে অবসর জীবনযাপন করছে। তবে এত কিছুর মধ্যেও তাকে ভরসা দিতে সবসময় তার পাশে আছে স্ত্রী সুমতি আর নিজের ৬ বছরের ছেলে কার্তিক। এই পুরো পরিবারকে নিয়ে সে বেশ ভালোই আছে। তবে সমস্যা একটাই, আর তা হলো মানি। ভাস্করের কাছে টাকা পায় না এমন লোক এই তল্লাটটা পাওয়া বেশ দুষ্কর। ৫০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া সুৎখর পটেল তাকে কাছে পেলে হুমকি দিতে থাকে তার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। বরাবরের মতন সামনের মাসে দিয়ে দিব বলে সে কোনোভাবে পার করে নেয়। তবে এইভাবে আর কতদিন? ইতিমধ্যেই দেনায় দিনে তার অবস্থা এমন হয়ে গেছে যে তার আশেপাশের সবাই তাকে অপমান করতে ছাড়ে না। যেমন ছেলের বন্ধুর জন্মদিনে গিফট কেনার টাকা না থাকায় তাকে বাধ্য হতে হয় তার ছেলের খেলনাটি দিয়ে আসতে, কিংবা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার চোখের দিকে তারা ঠিক মতো তাকিয়েও কথা বলে না। তাই ভাস্কর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই দুনিয়াতে টাকা আসলে কোনো বিকল্প নেই। সুমতির মা সবসময় সুমতিকে এই ছেলে ছেড়ে নতুন সংসার করার জন্য উস্কানি দিতে থাকে, কিন্তু সুমতি সত্যিকার অর্থে ভাস্করকে অনেক ভালোবাসে। এইভাবে একদিন সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনেও তাকে সইতে হয় কষ্টের অপমান। ভাস্করের ছেলে কার্তিক একটা কেক বেশি খেতে চাওয়ায় তার মামি তাকে সেটা পর্যন্ত দেয় না। এই দৃশ্য দেখে সুমতি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তাদের মুখের উপরে কোনো কিছু না খেয়ে সে বাড়ি থেকে বিদায় নেয়। পথে যাওয়ার সময় লোকাল স্ট্রিট ফুড থেকে
তার ক্ষুধা মিটাতে 3টা ভাড়া পাও কিনতে যায়, কিন্তু সে দেখে তার পকেটে মাত্র 2টো পয়সা আছে। নিহাত ভালো মনের এই দোকানদার তার অবস্থা আজ করতে পেরে তাকে 3টা ভাড়া পাও দিয়ে ভাস্কর বুঝতে পারে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ জীবিত আছে। তবে সে এটাও বুঝতে পারে যে এই পৃথিবীতে সম্মান নিয়ে থাকতে গেলে তাকে একটা জিনিস অর্জন করতে হবে, আর সেটা হলো টাকা। তবে ভাস্কর এখনো আশায় আছে তার প্রমোশনের, কেননা আর কয়েকদিন পর তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটায়ার হতে চলেছে। তার বস হিমাংশু তাকে কথা দিয়েছে যে তিনি চলে যাওয়ার পর তাকেই প্রমোশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করা হবে, আর এটা হলে ভাস্করের স্যালারি হবে 16,000 টাকা। তার মানে তার যত সমস্যা আছে তার সবকিছুই হয়তো এবার শেষ হতে চলেছে। এদিকে ভাস্কর তার ব্যাংকের কাজের পাশাপাশি আরো একটা উপরি ইনকাম করত, সেটা হলো যারা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে না তাদের ফর্ম ফিল আপ করে দেয় একদম অল্প টাকায়। তার এই কাজে সবসময় তাকে হেল্প করে তার ছোটবেলার বন্ধু সাম্বা। কলেজে ফার্স্ট হওয়া ভাস্কর এই ব্যাংকের ম্যানেজার, আর সাম্বা হলো তারই পিয়ন। তবে তার পর যতই ছোট হোক না কেন, ভালোবাসা কিংবা বন্ধুত্ব তাদের মধ্যে একটু কমেনি। এইভাবে উপরি ইনকামের সময় অ্যান্থনি নামে একটি লোক আসে ব্যাংকে লোন নেবার জন্য ফর্ম ফিল আপ করার জন্য। এখন ব্যাংক থেকে লোন নিতে গেলে তো থাকতে হবে যে কোনো স্যাম্পল অ্যাসিস্ট্যান্ট, যেটা অ্যান্থনির কাছে মোটেও ছিল না। তাই ভাস্কর তাকে এক বাক্যে না করে দিয়ে বলে, ভাই তোমাকে ব্যাংক 1 টাকাও দিতে পারবে না। অ্যান্থনি তাকে অনেক অনুরোধ করলেও সে কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেয়। তবে পরের দিন অ্যান্থনি আবারও তার কাছে অনুরোধ করলে সাম্বা এবার তার রাজ খুলে বলে, আসলে অ্যান্থনি একজন ইম্পোর্টার। সে বাইরের দেশ থেকে ইলেকট্রনিক জিনিসপত্র কম দামে নিয়ে এসে ব্যবসা করে। তবে এবার পোস্টে থাকা কাস্টম অফিসার তার কাছে 2 লাখ টাকা চাইছে কিছু টিভি খালাস করার জন্য। অ্যান্থনি জানায় যে যদি সে 2 লাখ টাকা লোন পায় তাহলে সে মালগুলো সারিয়ে নিতে পারবে এবং পরের দিনই ওই মালগুলোকে 4 গুণ টাকায় বিক্রি করে তার লোন পরিশোধ করে দিতে পারবে। মোট কথা হচ্ছে অ্যান্থনির এখন 2 লাখ টাকা লাগবে মাত্র 2 দিনের জন্য। এখন সেই 2 লাখ টাকার জন্য বড় অ্যামাউন্টের ইন্টারেস্টও দিতে রাজি। তবে এইসব কিছু শুনে ভাস্করের জন্য সন্দেহ হয়। তবে সাম্বা ছিল বেশ কনফিডেন্স। সে বলে, আরে ভাই দেখ, 2 দিনের জন্যই তো, তোর বউয়ের ভাইয়ের কাছ থেকে টাকাটা ম্যানেজ করতে পারিস কিনা। তবে ভাস্কর জানায় ও শালা তো আমাকে মানুষই ভাবে না, ও আমাকে টাকা দিবে প্রশ্নই ওঠে না। তবে অ্যান্থনির হাব ভাব দেখে মনে হচ্ছে এই লোকটা তার পিছু সহজেই ছাড়বে না, তাই সে তাকে ঠিক আছে ভেবে দেখবে বলে কোনো মতন কাটিয়ে দেয়। এরপরে ভাস্করের সাথে ঘটে যায় খুবই খারাপ একটা ঘটনা। সেই সুৎখোর পাটেল তার পাওনা 10,000 টাকা আজই দেওয়ার জন্য দাবি করে। ভাস্কর তাকে অনুরোধ করে যেন এত মানুষের সামনে তাকে যেন অপমান না করে, কিন্তু এই পাটেল তাকে সবার সামনে বলতে থাকে যে তুই আমার টাকা এক্ষুনি দিবি। এই বলে সে তাকে প্রচুর অপমান করতে থাকে। সবশেষে ভাস্করের শেষ সম্বল সেই স্কুটারের দিকে নজর যায়, তাই সে ওই স্কুটারটা জোর করে তার কাছ থেকে নিয়ে নেয়। মহল্লার সবার সামনে এরকম একজন ভদ্র মানুষকে এভাবে অপমানিত হতে দেখে ভাস্করের মনটা একদম ভেঙে যায়। সেদিন তার অফিসে যাওয়ার মতো গাড়ি ভাড়া পর্যন্ত ছিল না, তাই তো একরাশ কষ্ট নিয়ে সেদিন দৌড়াতে দৌড়াতে অফিসে রওনা হয়। তবে তারই অপমানের পাল্লা তখনও শেষ হয়নি। অফিসে এসে দেখতে পায় এত বছর ধরে বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও তার প্রমোশন না হয়ে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা দেওয়া হয় মালিকের পক্ষের এক লোককে। এই দৃশ্য দেখে ভাস্কর যেন নিজের চোখে বিশ্বাস করতে পারে না। দিন নেই রাত নেই সে কেবল পরিশ্রম করে গিয়েছে শুধু একটা ছোট্ট প্রমোশনের জন্য, যা এই মুহূর্তে তার খুবই দরকার ছিল। রিজিনাল ম্যানেজার হিমাংশু স্যার তো তাকে কথা পর্যন্ত দিয়েছিল সেই প্রমোশন তাকে দিবে, কিন্তু তারপরও কিভাবে অন্য কেউ এসে তার রিজিক কেড়ে নিল সেটা জানতে রাগে দুঃখে ভাস্কর চলে যায় তার কাছে। সেখানে গিয়ে ভাস্কর তাকে সরাসরি বলে যে আপনি একটা মিথ্যাবাদী, আপনি আমাকে আশা দেখে কেবলমাত্র কাজ করেই নিয়েছেন, আর দিন শেষে আপনি নিজের এলাকার ছেলেকে লবিং করে এই চেয়ারে বসালেন। এমন কড়া কড়া কথা শুনে হিমাংশু মেজাজ একদম চরম খারাপ হয়ে যায়। একজন জুনিয়রের মুখ থেকে এসব কথা সহ্য করতে না পারে সে বলে, দাঁড়াও আমি তোমাকে বুঝাচ্ছি তোমার অকাত। এই বলে সে কোম্পানির এমজিকে ফোন করে ভাস্করের বিরুদ্ধে কমপ্লেন করতে যায়। তবে ঠিক সেই মুহূর্তে ভাস্কর বুঝে যায় না, সে বড্ড ভুল করে ফেলেছে। এখন যদি তার চাকরিটা চলে যায় তাহলে তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তাই সে এবার তার পায়ে পড়া শুরু করে ক্ষমা চাওয়ার জন্য। জাস্ট একটু চিন্তা করো, একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়লে পরিবারের জন্য সে নিজের প্রাপ্যটুকু পাওয়ার জন্য প্রতিবাদও করতে পারে না। পুরো অফিসের সবাই এই অবস্থা দেখে তারাও হিমাংশু স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অবশেষে হিমাংশু স্যারের মন নরম হলে সে তাকে ক্ষমা করে দেয়।
আর এই কথা জিএম কে জানাবে না বলে কথা দেয়। এমন বাজে এক পরিস্থিতির পর ভাস্কর আবারও নিজেকে শক্ত করতে থাকে, কারণ এটা ছাড়া আর তার কাছে কোনো কিছুই বাকি নেই।